এই যে আজকে আমরা দ্য গ্রেট এসকেপ গল্পটা পড়বো, ঠিক আছে? এই গল্পটা আসলে কোনো গল্প নয়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন ইংরেজরা কি করেছিল, গৃহবন্দী করে রেখেছিল, হাউস অ্যারেস্ট করে রেখেছিল, সেই সময় তিনি কিভাবে তার বাড়ি থেকে ইংরেজদের নজরকে ফাঁকি দিয়ে তিনি দেশ ছেড়েছিলেন, পালিয়ে গিয়েছিলেন আমাদের স্বাধীনতার লড়াইটাকে জারি রাখার জন্য, সেই যে বর্ণনাটা, বিবরণটা এখানে সুন্দর করে কিন্তু দেওয়া হয়েছে। এটা প্রধান সুগত বোস বলে, সুগত বোস, ঠিক আছে? এর বাংলা নাম যদি আমরা ভালো করে বলি সুগত বোস বলবো। তো এই সুগত বোস বা সুগত বসু, বাংলায় বলে সুগত বসু, ইনি ছিলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্র্যান্ড নেফিউ। নেফিউ মানে ভাতিজে, মানে ভাইয়ের ছেলে বা বোনের ছেলেকে নেফিউ বলা হয়। তো তিনি তার ভাইয়ের বা তার বোনের, সম্ভবত তার ভাইয়ের, ঠিক আছে, তার ভাইয়ের ছেলের ছেলে ছিলেন। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে যে বলছে হিজ ফাদার হচ্ছে ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস। এটা হচ্ছে এই সুগত বসুর বাবা মা, এবং তিনি ছিলেন গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। শরৎচন্দ্র বোসের বা শরৎচন্দ্র বসুর গ্র্যান্ডসন ছিলেন, নাতি ছিলেন। ঠিক আছে, তিনি তার যে একটা বই পাবলিশ করেছিলেন, এই যে বইটার নাম হচ্ছে হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট, যেটা 2011 সালে তিনি পাবলিশ করেছিলেন। এই যে বইটা, এই বইটা থেকে ছোট্ট একটু কেটে তোমাদের টেক্সট আকারে এখানে দেওয়া হয়েছে। তো যদি প্রশ্ন আসে যে এই যে দ্য গ্রেট এসকেপ, এই যে পাঠ্যাংশটি কোন বই থেকে নেওয়া হয়েছে, তাহলে সেটা হচ্ছে, বইটার নাম এটা হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট। হিজ ম্যাজেস্টিজ অপোনেন্ট এখানে লেখা আছে, জেনে রাখবে যে এই পাঠ্য থেকে, মানে এই বইটা থেকে এই গল্পটাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা আজকে পড়বো যে কিভাবে তিনি ইংরেজদের চোখকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে তার ভাইপোর সাহায্য নিয়ে কিভাবে তিনি গৃহত্যাগ করেছিলেন, দেশ ত্যাগ করেছিলেন, আমাদের দেশে ইংরেজ শাসনের অবসান ঘটানোর লড়াইকে চালিয়ে যেতে। দেখো এখানে ভালো করে দেখো, যেটা গল্প শুরু হচ্ছে তার লেখার স্টাইলটা এক, কিন্তু উপরে দেখো আরো প্রায় 7-8টা লাইন আছে যার স্টাইলটা কিন্তু আলাদা। অর্থাৎ এই টেক্সটটা তোমাদের কিভাবে শুরু হচ্ছে, এর যে বিষয়বস্তুটা, কোথা থেকে গল্পটা আসছে বা ঘটনাটা ঘটছে, কি পরিপ্রেক্ষিতে, ঘটনার ব্যাকগ্রাউন্ডটা, ঘটনার পরিপ্রেক্ষিতটা এখানে এই প্রথম 7-8টা লাইনে একটু অন্য ফন্টে কিন্তু দেওয়া আছে। এগুলো হচ্ছে লেখার ফন্ট, মানে আলাদা স্টাইলের কোনো ফন্ট বলা হয়। ঠিক আছে, তোমাদের মেইন গল্প শুরু হবে এই লুকিং থেকে, এখান থেকে। কিন্তু তার আগে আমরা এটুকু পড়বো, তাহলে আমরা জানতে পারবো এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে একটু ছোট্ট করে দেওয়া আছে, সেটা আমরা পড়ে নিই। ঠিক আছে, বলছেন দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস বর্ন 23rd জানুয়ারি 1897। আমরা এর আগে তোমাদেরকে শিখিয়েছি যে যদি কোনো সাল দেওয়া থাকে, তো সেই সালটাকে আমরা কি করব, দুটো দুটো পার্টে পড়বো, তাই না? এটাকে দুটো ভাগে ভাগ করে নেবো, এটাকে দুটো ভাগে ভাগ করে নেবো। দেখো তাহলে 18 আমরা জানি 18 বলা হয়, আর 97 কে 97 বলা হয়। তাহলে যখন এটা পড়বো বলবো 1897, অর্থাৎ 1897 সাল। ঠিক আছে, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি 23শে জানুয়ারি 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স। দেখো এটা যদি তোমাদেরকে আমি ডিগ্রি চেঞ্জ করতে দিই, দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স। দেখো লিডার্স এই অবধি কিন্তু আমরা ডিগ্রি চেঞ্জ করতে পারবো। ওয়ান অফ দা দেওয়া আছে, মোস্ট দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর ওয়ান অফ দা থাকার কারণে এটা হচ্ছে টাইপ 3। ঠিক আছে, তাহলে এইটুকুকে তোমরা কি করবে, খাতাতে বলি আমাদের টেক্সট পড়ানো শেষে আজকেই এখানে বসে তোমরা এই লাইনটুকুকে তুলে ডিগ্রি চেঞ্জটা করবে আজকেই। ঠিক আছে, বলছে তিনি ছিলেন ভারতের যে জাতীয় নেতা, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যে সমস্ত প্রমুখ নেতারা ছিলেন, লিডার ছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন, বিখ্যাত একজন ছিলেন, হু ফট, যিনি লড়াই করেছিলেন ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ। অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে বা ইংরেজদের থেকে স্বাধীনতার যে লড়াই, স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার যে লড়াই, তাতে কিন্তু তিনি লড়াই করেছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। টু দিস পারপাস হি ফাউন্ডেড দি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এই উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার উদ্দেশ্যে তিনি
ভারতীয় জাতীয় আর্মি, যেটাকে আমরা INA বলি, এই INA কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, which included a women's regiment too। যেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে একটা উইমেন রেজিমেন্ট ছিল, মানে মহিলারাও কিন্তু সেখানে সেনাতে যোগ দিয়েছিলেন, তারও একটা আলাদা রেজিমেন্ট কিন্তু সেখানে ছিল। ইন 1941, একই রকম ভাবে আমরা সালটাকে পড়বো 1941 অর্থাৎ 1941 সালে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। 1941 সালে ইংরেজ সরকার কি করেছিল? সুভাষ চন্দ্র বসুকে গৃহবন্দী করেছিল। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস। গৃহবন্দীটা কি? হাউস অ্যারেস্টে হচ্ছে কনফাইন। এর আগের দিন কোন একটা গল্প কবিতায় বলা হয়েছিল কনফাইন মানে হচ্ছে বন্দি করে রাখা, ঠিক আছে? তো কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস, তার নিজের বাড়িতেই বন্দি করে রেখেছিল, এটাকে বলা হয় গৃহবন্দী, ঠিক আছে? হিম ইন হিজ ওন হাউস, তার নিজের বাড়িতে, এটাকে বলা হয় হাউস অ্যারেস্ট। ইন হিজ ওন হাউস অর্থাৎ তার বাড়ির বাইরে চারিদিকে কড়া নজরদারি দিয়ে দেবে, পুলিশ বসিয়ে দেবে, যে ও বাড়ি থেকে বেরোতে পারবে না, কারোর সঙ্গে দেখা করতে পারবে না, এটাকে বলা হচ্ছে হাউস অ্যারেস্ট, ঠিক আছে? তো তাকে কিন্তু 1941 সালে ইংরেজরা গৃহবন্দী করেছিল, হাউস অ্যারেস্ট কিন্তু করেছিল, ঠিক আছে? হাউস অ্যারেস্ট করেছিল। তাহলে আমরা জানতে পারলাম যে 1941 সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়েছিল। তারপরের লাইনটা বলছে দ্য ফলোইং ন্যারেটিভ ডেসক্রাইবস, এর পরের যে বর্ণনাটুকু তোমরা পড়বে সেটা ডেসক্রাইব করছে কি? দি এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম। এই যে নিম্নে যে বর্ণনাটুকু দেওয়া আছে সেখানে আমরা এটা পড়ব যে কিভাবে সুভাষচন্দ্র বসু ইংরেজদের বন্দি থেকে, ইংরেজদের অধীন থেকে কিভাবে তিনি পালিয়ে গিয়েছেন এই দেশের বিরুদ্ধে লড়াইটাকে কন্টিনিউ রাখার জন্য, জারি রাখার জন্য, এবং সেই এক্সাইটিং, খুব উত্তেজনাপূর্ণ এবং সাহসের যে একটা কাজ তিনি করেছেন সেটা কিন্তু এই বর্ণনাটাতে আমরা জানতে পারবো, ঠিক আছে? চলো, এই হচ্ছে যেই পাঠ্যাংশটি আমরা পড়বো তার পটভূমি, যে কেন নেতাজি সুভাষচন্দ্র বসু তার বাড়ি থেকে পালাচ্ছেন লুকিয়ে, তার কাহিনী আমরা জানতে পারলাম, যে তাকে ইংরেজরা কি করেছিল 1941 সালে গৃহবন্দী করেছিল, ঠিক আছে? তিনি তার এই স্ট্রাগলটাকে, ভারতের স্বাধীনতার জন্য লড়াইটাকে জারি রাখার জন্য তিনি কিভাবে গোপনে তার বাড়ি থেকে চলে যাচ্ছেন সেই বিষয়টা আমরা আজকে পড়বো, ঠিক আছে? চলো, পেজ নাম্বার 31, গল্প শুরু হচ্ছে এতক্ষণে। বলছে লুকিং পেল অ্যান্ড থিন, প্রত্যেকে আঙুলটা দেবে পড়ার উপরে, এই পড়ার আঙুলটা দেবে লাইনের উপরে। লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ bushy half grown beard, Subhas was reclining on his pillows when Sisir, his nephew, entered Subhas's bedroom that December afternoon। বলছে লুকিং পেল অ্যান্ড থিন, একদম শরীরটা শুকিয়ে গেছে, পাতলা হয়ে গেছে, এবং পেল দেখাচ্ছে, বিবর্ণ দেখাচ্ছে কাকে? সুভাষচন্দ্র বসুকে, এমন একটা চেহারা নিয়ে, এবং উইথ বুশি হাফ গ্রোন বিয়ার, মানে অর্ধেক কি হয়েছে দাড়ি তার গালে কিন্তু রয়েছে, ঠিক আছে? সেই দাড়ি নিয়ে সুভাষচন্দ্র বসু বালিশে হেলান দিয়ে কি করছে? তার ঘরে বসে আছে। যেই সময় শিশির, SISIR, শিশির কে? তো নেতাজি সুভাষচন্দ্র বসুর নেফিউ, হিজ NEPHEW, নেফিউ মানে হচ্ছে ভাতিজে, তাই না? ভাইয়ের বা বোনের ছেলেকে নেফিউ বলে, ঠিক আছে? তো শিশির হচ্ছে কে? শিশির হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেফিউ। সে কি করছে? এন্টার্ড সুভাষেস বেডরুম, সুভাষের শোবার ঘরে প্রবেশ করছে। কবে? দ্যাট ডিসেম্বর আফটারনুন। তাহলে আমরা যে ঘটনাটা পড়ছি, যে ঘটনাটা ঘটছে, টুক প্লেস হচ্ছে, সেটা হচ্ছে এক ডিসেম্বরের বিকেলবেলা, অর্থাৎ ডিসেম্বর মাসের ঘটনা কিন্তু আমরা পড়ছি, ডিসেম্বর আফটারনুন। অর্থাৎ শিশির সুভাষের ঘরে ঢুকলো কবে? ডিসেম্বর মাসের কোনো একটা বিকেল বেলায় শিশির সুভাষের ঘরে ঢুকলো। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ কি করলো? শিশিরকে তার বিছানার রাইট সাইড মানে ডান দিকে তাকে বসালো, ডান দিকে বসতে বললো। এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকতেই পারে, মনে রাখবে ঘটনাগুলো কোথায় ঘটছে।
Looking intensely at Shishir, he said, "Can you do some work for me?" সুভাষচন্দ্র বসু এই শিশিরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলছে যে তুমি কি আমার জন্য একটা কাজ করতে পারবে? শিশির নডেড, নড মানে মাথা নাড়ানো, শিশির মাথা নাড়ালো, তার মানে কি সে সম্মতি দিল, বললো হ্যাঁ আমি আপনার জন্য কাজ করতে পারবো। তারপরে আমরা পেজ নাম্বার 31 থেকে 32 এ চলে গেছি। সো 31 and 32 আমাদের আজকের পাঠ্যাংশ পড়া হচ্ছে। দেখো 32 এ বলছে যে দ্য টাস্ক, টাস্ক মানে কাজ, তোমাদেরকে দেওয়া হয় না হোম টাস্ক, বাট এই কাজটা অ্যাজ ইট টার্নড আউট, যেমনটা জানা গেল, কাজটা কি ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। কাজটা কি ছিল? সুভাষচন্দ্র বললো না তুমি কি আমার জন্য একটা কাজ করে দিতে পারবে, কাজটা ছিল কি যে টু হেল্প হিম ক্যারি আউট, টু হেল্প প্ল্যান and carry out Subhas's escape, and carry out SUBHA, দেখো উপরে একটা কমা আছে, একটা নাম বলছিলাম অ্যাপোস্ট্রফি এস, সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। তার কাজটা, যে কাজটা সুভাষচন্দ্র বসু তার নেফিউ শিশিরকে করার জন্য বলছিল, সেইটা কি, সেটা তো প্ল্যান করতে হবে এবং কাজটাকে এক্সিকিউট করতে হবে। ক্যারি আউট মানে কোনো কাজকে সম্পাদন করা, বলছে সুভাষকে হেল্প করতে হবে এবং কাজটাকে সম্পাদন করতে হবে। কোন কাজ? সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষ থেকে সুভাষ যে এসকেপ করবে, সুভাষচন্দ্র বসু যে পালিয়ে যাবে, এই পলায়নে তাকে প্ল্যানও করতে হবে এবং তাকে কি করতে হবে, এই কাজটাকে সম্পাদন করার জন্য ওকে হেল্প করতে হবে। এটা ছিল কাজ, ঠিক আছে। তাহলে কাজটা বোঝা গেল, যে টাস্কটা সুভাষচন্দ্র বসু শিশিরকে দিচ্ছিলেন, সেই টাস্কটা হচ্ছে এটা, যে তিনি ইন্ডিয়া থেকে চলে যাবেন, পলায়ন করবেন, এসকেপ করবে, তাতে হেল্প করতে হবে, প্ল্যানিংটা করতে, যে প্রথমে কি করব তারপরে কি করব, এবং তাকে এক্সিকিউটও করতে হবে। দেখো প্ল্যানটা কি হচ্ছে, প্ল্যান হচ্ছে যে শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল in the dead of the night to a railway station far away from Calcutta. দেখো সেই সময় কিন্তু কলকাতা নাম হয়েছিল, সেই সময় কলকাতা নাম কি ছিল? ক্যালকাটা নাম ছিল। তাহলে প্ল্যানটা কি হলো, এই প্ল্যানটা শুনবে, প্ল্যান বলছে যে শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল, শিশিরকে কি করতে হবে, তার আঙ্কেলকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে ইন দ্য ডেড অফ দ্য নাইট, মানে গভীর রাত্রে। ইন দ্য ডেড অফ দ্য নাইট মানে কি, গভীর রাত্রে শিশিরকে কি করতে হবে, তার আঙ্কেল সুভাষকে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে কোথায়, টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, অর্থাৎ কলকাতা থেকে অনেকটা দূরে একটা রেল স্টেশনে শিশির কি করবে, সুভাষকে গাড়ি চালিয়ে নিয়ে গিয়ে ওখানে রেখে আসবে। সেখানে সুভাষচন্দ্র বসু ট্রেন ধরে কিন্তু কি করবে, সেখান থেকে চলে যাবে। এইটা হলো তাদের প্ল্যান। তারপরে স্ট্যাঞ্জা নয়, তারপরে প্যারাগ্রাফ, ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, খুব গুরুত্বপূর্ণ। সুভাষচন্দ্র বসুর যে বাড়ি ছিল, থাকার যে জায়গাটা, সেটা কোথায় ছিল? এলগিন রোডে ছিল, ঠিক আছে। তাহলে সুভাষচন্দ্র বসুকে যেই বাড়িটাতে বন্দি করে রাখা হয়েছিল, সেই বাড়িটা ছিল এলগিন রোডে অবস্থিত, ঠিক আছে। তো তার আঙ্কেলের যে বাড়ি, অর্থাৎ এলগিন রোড থেকে শিশির ওয়াকড ব্যাক মানে হেঁটে ফিরলো দ্যাট নাইট, সেই রাত্রে, টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক। তাহলে যদি প্রশ্ন আসে যে শিশিরের বাড়ির ঠিকানা আর সুভাষের বাড়ির ঠিকানাটা বলো, তাহলে শিশিরের বাড়ি যেখানে ছিল সেটা হচ্ছে ওয়ান উডবার্ন পার্ক। আমরা জানি শহরের দিকে রাস্তার নাম এরকম করে থাকে, ঠিক আছে, এরকম করে রাস্তার নাম থাকে। তো শিশিরের বাড়ির ঠিকানা হচ্ছে ওয়ান উডবার্ন পার্ক, আর সুভাষচন্দ্র বসু যেটা রেসিডেন্স, সুভাষচন্দ্র বসু যেটা থাকছে, সেই বাড়িটা যে ঠিকানা সেটা হচ্ছে এলগিন রোড, ঠিক আছে। তাই সুভাষচন্দ্র বসু সেই সময় তৎকালীন যে রেসিডেন্সটা ছিল, যেই বাড়িতে তাকে বন্দী করা হয়েছে, সেটা হচ্ছে এলগিন রোডের বাড়িতে। আর এই এলগিন রোডের বাড়ি থেকে সেই রাত্রে শিশির তার যে বাড়ি, যেটা হচ্ছে ওয়ান উডবার্ন পার্ক রোডে, সেই অবধি তিনি হেঁটে গেলেন। কিরকম? ইন এ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডুড এক্সাইটমেন্ট, সাবডুড চাপা একটা উত্তেজনা নিয়ে এবং অবাক একটা হওয়ার যে অবস্থা, অর্থাৎ এই যে এত একটা দুঃসাহসিক কাজ সে সুভাষের সঙ্গে করতে চলেছে ইংরেজদের বিরুদ্ধে,
এটাতে তার মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছে, একটা ভয় কাজ করছে, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এইরকম অবস্থায় শিশির কিন্তু কি করলো, হেঁটে বাড়ি ফিরলো। The police were keeping watch on সুভাষের হাউস। পুলিশ কি করছিল, সুভাষের বাড়ির উপরে নজরদারি করছিল। যদিও it was normal for a nephew to visit an ailing uncle, ailing মানে অসুস্থ, বলছে যদিও এটা খুব নর্মাল ছিল যে না একটা অসুস্থ কাকাকে তার ভাতিজি তার নেফিউ দেখতে আসবে, এটা তো সাধারণ বিষয় ছিল। কারণ হাউস অ্যারেস্ট করেছে মানে বাইরের কারোর সঙ্গে সুভাষচন্দ্র বসুকে সাক্ষাৎ করতে দেওয়া যাবে না, দিবে নাই পুলিশ। কিন্তু যেহেতু সুভাষচন্দ্র বসু অসুস্থ, তাই ওর ভাইপো তাকে দেখতে আসতেই পারে, তাই বলছে নর্মাল বিষয় ছিল। যেহেতু দেখতে আসতো, তাই সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। যেহেতু ওর অসুস্থ ছিল, তাই সুভাষের একটা অ্যাডিশনাল এক্সকিউজ ছিল, একটা বাড়তি তার বাহানা হতে পারে, এটা বলতে পারি বাহানা ছিল তার ভাগ্নের তার নেফিউর সঙ্গে সাক্ষাৎ করার। অর্থাৎ সে যে কোনো সময় তার নেফিউকে কিন্তু ডেকে পাঠাতে পারতো। সে অসুস্থ, তার নেফিউকে ডেকে পাঠাতে পারতো। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির কিন্তু রেডিও অপারেট করতে খুব ভালো পারতো, রেডিওটাকে চালনা করতে খুব ভালো পারতো। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেস্ট ব্রডকাস্ট। শিশির কিন্তু সুভাষের বাড়িতে এসে গল্প গুজব করতো না, সুভাষচন্দ্র বসুকে হেল্প করতো বিদেশি যে সমস্ত ব্রডকাস্ট গুলো চলছে, অর্থাৎ দেশের বাইরে যে সমস্ত খবরগুলো রেডিওতে চলছে সেগুলো শুনতে কিন্তু হেল্প করতো কে, শিশির হেল্প করতো কাকে, সুভাষচন্দ্র বসুকে। যদি ইংরেজরা এটা জানতে পারতো যে না ওকে বিদেশের খবরগুলো এ শোনাচ্ছে রেডিওটাকে ঠিকঠাক করে চালিয়ে, তাহলে নিশ্চয়ই ওকে আসতে দিত না। যেহেতু অসুস্থ আছে তাই এটা নর্মাল বিষয় ছিল, পুলিশও কিন্তু কিছু সন্দেহ করতো না। তারপরে সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। যেহেতু প্ল্যান তো হলো যে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে, খুব তো প্ল্যান হলো, এক্সিকিউট করবে কি করে, শুধু তো প্ল্যান করলে হবে না, ক্যারি আউটও তো করতে হবে। ক্যারি আউট করার জন্য সুভাষ এবং শিশির অনেক উপায়, পালিয়ে যাওয়ার অনেক উপায় কিন্তু আলোচনা করেছিল। কিভাবে পালিয়ে যাওয়া যায়, যদি এইভাবে যায় তাহলে কি কি বিপদ হতে পারে, কি কি সুবিধা হতে পারে, কি কি অসুবিধা আসতে পারে, ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু অনেক প্ল্যান করেছিল। ফাইনালি অবশেষে দে ডিসাইডেড টু ড্রাইভ আউট। তারা অবশ্যই সিদ্ধান্ত নিল যে তারা গাড়ি চালিয়েই বেরিয়ে যাবে ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন। এখানে ফ্যাশন মানে হচ্ছে ওয়ে, ঠিক আছে, সবচেয়ে একদম সাধারণ যে ফ্যাশন, সাধারণ ভাবে যেমন শিশির গাড়ি চালিয়ে আসে তার কাকার বাড়িতে, আবার যেমন সে গাড়ি চালিয়ে বেরিয়ে যায় কাকার বাড়ি থেকে, তেমন ভাবেই ন্যাচারাল ভাবেই তারা বেরিয়ে যাবে থ্রু দ্য মেইন গেট। কত বড় সাহস দেখো, মেইন গেট দিয়ে তারা বেরিয়ে যাবে, একদম প্রধান দরজা দিয়ে, এদিক ওদিক দিয়ে লুকিয়ে পালাচ্ছে না, মেইন গেট দিয়ে তারা কিন্তু গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে, এটা কিন্তু সিদ্ধান্ত হয়েছিল। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড ওয়ান্ডারার। এই যে শিশিরের যে গাড়িটা ছিল সেই গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার, WANDERER। যেখানে এই গাড়িটার নাম লিখবে সেখানেই কিন্তু ডাব্লিউটা ক্যাপিটালে করবে, ওয়ান্ডারার, ঠিক আছে। এই ওয়ান্ডারারটা ছিল একটা জার্মান কার, অর্থাৎ জার্মান, মেড ইন জার্মান, ঠিক আছে। এটা কি ছিল, একটা জার্মান কার। কার ছিল, শিশিরের ছিল। তার যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিশিরের সেই জার্মান কারের ছবি, ঠিক আছে, যেটা এই পদে দেখা যাচ্ছে। তো এই জার্মান কারটার নাম কিন্তু ও রেখেছিল কি, ওয়ান্ডারার। এই গাড়িটা which he and সুভাষ chose for their journey, এই গাড়িটাকেই সুভাষচন্দ্র বসু এবং শিশির তাদের জার্নির জন্য, তাদের পালিয়ে যাওয়ার জন্য কিন্তু ঠিক করলো যে এই গাড়িটাতে চড়েই আমরা একদম সাধারণ ভাবে, যেমন তুমি প্রত্যেকদিন আসো গাড়ি চালিয়ে আমার ঘরে ঢোকো বাড়িতে মেন গেট দিয়ে, আবার মেন গেট দিয়ে বেরিয়ে যাও, এইভাবেই আমরা বেরিয়ে যাব, যাতে করে সন্দেহটা যেন না আসে। হ্যাঁ প্রত্যেকদিন তো এরকম হচ্ছে মাঝে মাঝেই যে শিশির তার কাকাকে দেখতে আসছে গাড়িতে করে, আবার দেখা শেষ, সাক্ষাৎ শেষ হলে চলে যাচ্ছে, এভাবেই তারা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই হচ্ছে আমাদের ইউনিট 1। আজকে আমরা ইউনিট 1 শেষ করলাম। এখানে অ্যাক্টিভিটি 1 দিয়েছে কোন ঘটনাটা